নমস্কার, আমি পৃথা। আজকে আপনাদের শোনাতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গোয়েন্দাগিরি। গল্পটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তাহলে গল্পটা শুরু করা যাক। ফেলুদা হলো আমার মাসতুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকে স্যানিটোরিয়ামে উঠেছি। স্যানিটোরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদেরই মধ্যে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন। আমি আর ফেলুদা কোথায় যাই কী করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছনা খালি। কী ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, ও এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি। আজ দিনটা পরিষ্কার দেখে বোধহয় আগে ভাগে বেরিয়েছে। আমি কিন্তু মনে মনে আন্দাজ করেছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো। আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যাই হোক, আমি মুখ টুক ধুয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম। লেডেনলা রোডে ট্যাক্সি স্ট্যান্ডটার কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে, তুমি আমায় ফেলে বেরিয়েছো কেন? শরীরটা ম্যাচ করছিল, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। ফণি ডাক্তার? তোরও একটু বুদ্ধি খুলেছে দেখছি। দেখালে, 4 টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল। ভালো ডাক্তার। অসুখ নেই তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কেমন ডাক্তার বুঝে দেখ। তারপর বাড়ির যা চেহারা দেখলাম তাতে পসার যে খুব বেশি তা মনে হয় না। তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি কেন? গরিব লোকের এত সাহস হয়? তার টাকার দরকার হলে হয় বই কি, কিন্তু চিঠিতে তো টাকা চায়নি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কীরকম দেখলি বলতো? কেমন যেন ভীতু ভয় পেয়ে মনের অসুখ হতে পারে জানিস? তা তো পারেই। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ, তাও হয় বুঝি? ইয়েস। আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। অবশ্যই ফণি ডাক্তার যদি সত্যি এত ভেবে ঠেবে চিঠিটা লিখে থাকে, তাহলে ওর বুদ্ধিও সাংঘাতিক বলতে হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিওসিটি বোধ করছি। কিউরিও মানে আগেই শিখেছিলাম, আর কিউরিওসিটি মানে যে কৌতূহল, সেটা স্কুলেই শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ। রাজেনবাবু আর অবনীবাবু এখানেই আসেন। ফেলুদা শটান দোকানের ভেতর গিয়ে ঢুকলো। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি মুখে দোকানদার এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে। আলোও বেশি নেই আর গন্ধটা যেন সেকেলে। ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরেই আসুন। ভালো জিনিস বিক্রি হয়ে গেছে সব, তবে নতুন মাল কিছু আসবে। পাশের ঘরে যাবার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, থাঙ্কা কী জিনিস? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, দেখতেই তো পাবি। পাশের ঘরটা আরও ছোট, যাকে বলে একেবারে ঘুপচি। দোকানদার দেওয়ালে ঝোলানো সিল্কের ওপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই একটাই ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। একেই বলে থাঙ্কা। এ জিনিস তো রাজেনবাবুর বাড়ি অনেক আছে। ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের ওপর চোখ ঠেকিয়ে ওপর থেকে নিচে অবধি প্রায় 3 মিনিট ধরে দেখল। তারপর বলল, এটার বয়স তো 70 বছরের বেশি নয়। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। দোকানদার বলল, আমরা আজ বিকেলে কিন্তু এক লট মাল পাচ্ছি, তার মধ্যে ভালো থাঙ্কাও পাবেন। আজই পাচ্ছেন? আজই। এ খবরটা তাহলে রাজনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার? ওনার তো জানা আছে। রেগুলার খদ্দের যে 2-3 জন আছে, তারা সকলেই নতুন মাল দেখতে বিকেলে আসছেন। অবনীবাবুও খবরটা পেয়েছেন মিস্টার ঘোষাল? জরুর। আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছে মিস্টার গিলমোর, চা বাগানের ম্যানেজার।
সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা দেখি, বিকেলে যদি একবার ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে, তুই একটা মুখোশ চাস? তোপসে যদিও আমার আসল ডাকনাম নয়, তবুও ফেলুদা তপেস থেকে ওই নামটাই করে নিয়েছে। মুখোশের লোক কি আর সামলানো যায়? ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এইটাই সবচেয়ে হরেন্ডাস, কি বলিস? ফেলুদা বলে, হরেন্ডাস বলে আসলে কোনো কথা নেই। ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক, আর হরিবোল মানে বীভৎস। এই দুটো একসঙ্গে বোঝাতে নাকি কেউ কেউ হরেন্ডাস ব্যবহার করে। মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা জিনিস বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে, বোধহয় কাল রাত্রে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42। গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা। যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারছি না আগে কোথায় দেখেছি। ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দায় বলল, এক্সকিউজ মি, আপনি মিস্টার চ্যাটার্জি? ভদ্রলোক একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল, নো, আই অ্যাম নট। ফেলুদা খুব অবাক হবার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না? ভদ্রলোক একটু হেসে অবজ্ঞার সুরে বলল, না, মাউন্ট এভারেস্ট। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এ টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজের মোড়া প্যাকেট আছে, আর কাগজটার গায়ে লেখা আছে নেপাল কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, ফেলুদা, উনিও কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতে পারে, মুখোশটা তো তোর আমার একচেটিয়া নয়। ক্যাভেন্ডার্সে গিয়ে একটু কফি খাওয়া যাক। ক্যাভেন্ডার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল, লোকটাকে চিনলি? আমি বললাম, তুমিই চিনলে না, আর আমি কি করে চিনব? তবে চেনা চেনা লাগছিল। আমি চিনলাম না? বারে, কোথায় চিনলে? ভুল নাম বললে যে। তোর যদি এতটুকু সেন্স থাকে, ভুল নাম বলেছি হোটেলের নামটা বার করার জন্য, সেটাও বুঝলে না? লোকটার আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। ও হ্যাঁ, ঠিক বলেছ, রাজেনবাবুর ছেলে, তাই না? যার ছবি রয়েছে তাকের ওপর। অবশ্যই বয়সটা এখন বেড়ে গেছে। শুধু যে চেহারায় মিল তা নয়, গালের আঁচিলটা নিশ্চয় তুইও লক্ষ্য করেছিলি। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলেতি। স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলেতি। সত্য বিলেত ফেরত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে এখানে রয়েছে সে খবর রাজেনবাবু জানেন? বাপ যে এখানে রয়েছে সেটা ছেলে জানে কি না সেটাও খোঁজ নিয়ে দেখা দরকার। রহস্য ক্রমেই ঘনিয়ে আসছে। এই কথাটা ভাবতে ভাবতে ক্যাভেন্ডারের দোকানে পৌঁছালাম। দোকানের ছাদে যে বসার জায়গাটা আছে সেটা আমার খুব ভালো লাগে। চারিদিকে দার্জিলিং শহরটা আর নিচে বাজারটা দারুণ ভালো দেখায়। ছাদে উঠে দেখি কোণের টেবিলটায় চুরুট হাতে তিনকড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে তার টেবিলের দিকে এগিয়ে যেতে বললেন। আমরা তিনকড়িবাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে খুব খুশি হয়ে আমি তোমাদের দুজনকে দুটো হট চকলেট খাওয়াবো। আপত্তি আছে? হট চকলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল। তিনকড়িবাবু তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেল। তিনকড়িবাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বলল, এই নাও, একটা এক্সট্রা কপি ছিল, আমার লেটেস্ট বই, তোমায় দিলুম। বইয়ের মলাটটা দেখে ফেলুদার মুখটা হাঁ হয়ে গেল। আপনার বই মানে? আপনার লেখা? আপনিই গুপ্তচর নাম নিয়ে লেখেন? তিনকড়িবাবু আধ বোঝা চোখে অল্প হাসি হেসে বললেন, হ্যাঁ। ফেলুদার অবাক ভাব আরও যেন বেড়ে গেল।
সে কি, আপনার সব কটা উপন্যাস যে আমার পড়া। বাংলায় আপনার ছাড়া আর কারোর রহস্য উপন্যাস আমার ভালো লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানো, এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্যই এসেছিলাম। এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়েই মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। আমার সত্যিই দারুণ লাগ আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল। দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যিই ফুরিয়ে এসেছে। কাল সকালে চলে যাচ্ছি আমি। আশা করছি যাবার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করে দিয়ে যেতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকড়িবাবুকে দিয়ে দিল। রাজেনবাবুর ছেলেকে আজ দেখলাম। বলো কি হে? এই 10 মিনিট আগে। তুমি ঠিক বলছো? চিনতে পেরেছ তো? ঠিক 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনা পুরো ঠিক হয়ে যাবে। তিনকড়িবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছ? কাল যা বললেন তার বেশি শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল। বাপের সিন্দুক থেকে টাকা চুরি করে ধরা পড়ে। রাজেনবাবু তাকে ত্যায্য পুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেটি গিয়েছিলও তাই। 24 বছর বয়স তখন তার। একেবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ পরে তার অনুতাপ হয়, কিন্তু ছেলে কোনো খোঁজখবর নেয়নি বা দেয়নি। বিলেতে তাকে তার রাজেনবাবুর এক বন্ধু দেখে, তাও সে 10-12 বছর আগের কথা। রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছে? নিশ্চয় না। আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একে এই চিঠির শখ তার ওপর। তিনকড়িবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে। রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত। ফেলুদা হাসতে হাসতে বলল, কবির মজুমদার যে চিঠি লিখিয়ে থাকতে পারেন সেটা আপনার খেয়াল হয়নি তো? এক্স্যাক্টলি। কিন্তু তিনকড়িবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখতে তিনকড়িবাবু যেন একটু জাগিয়ে উঠল। ফেলুদার দিকে ফিরে বলল, ফণী মিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা যেন একটু হকচকিয়ে গেল। সে কি, আপনি কি করে জানলেন আমি ওখানে গেছিলাম? তুমি যাওয়ার অল্পক্ষণ পরেই আমি গেছিলাম। আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি? না, তবে? ডাক্তারের ঘরের মেঝেতে একটা মরা সিগারেট দেখে জিজ্ঞেস করলাম কে খেয়েছে। ডাক্তার ধূমপান করেন না। ফণীবাবু তখন বর্ণনা দিলেন। তাতে তোমার কথা মনে হলো, যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি, কিন্তু এখন তোমার আঙুলের গায়ে হলদে রং দেখে বুঝছি তুমি খাও। ফেলুদা তিনকড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল, আপনারও কি ফণী মিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না, লোকটাকে দেখলে অভক্তি হয় কি না? তা হয়। রাজেনবাবু যে ওকে কেন আমল দেন তাও জানো না বুঝি? দার্জিলিং আসার পর রাজেনবাবুর ধর্মকর্মের দিকে মন যায়। তখন ফণীবাবুই তাকে এক গুরুর সন্ধান দিয়েছিলেন। একই গুরুর শিষ্য হিসেবে ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক। ফেলুদা জিজ্ঞেস করল, ফণী মিত্তিরের সঙ্গে কথা বলে কি বুঝলে? কথা তো ছুতো। আসলে বইয়ের আলমারিগুলো দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছিল, বাংলা উপন্যাস আছে কি না দেখার জন্য। ঠিক বলেছ, আমিও দেখেছি। প্রায় নেই বললেই চলে, আর যা আছে তাও আদ্যিকালের। ঠিক। তবে ফণী ডাক্তার অন্যের বাড়ির বই থেকে কথা কেটে চিঠি তৈরি করতে পারে। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে বলে মনে হয়। এ ব্যাপারে এতটা কাঠখড় পোড়াবে সেটা যেন বিশ্বাস হয় না। ফেলুদা এবার বলল, অবনী ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কী ধারণা? বিশেষ সুবিধার লোক নয় বলেই আমার বিশ্বাস। ভারী ওপর চালাক। আর ওসব প্রাচীন জিনিস টিনিস এর কোনো কিছু না। ওর আসল লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিস কিনছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ প্রফিট করবে। ওর পক্ষে এই হুমকি চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় কি? সেটা এখনও তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটি জ্বলজ্বল করছে। তিনকড়িবাবু বললেন, কী কারণ? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বলল, যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিছু ভালো মাল আসছে আজ বিকেলে। এবার তিনকড়িবাবুরও চোখ জ্বলজ্বল করে উঠল। বুঝেছি, হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দি হয়ে রইল, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটে ফুটে নিলেন। এক্স্যাক্টলি।
তিনকড়িবাবু হট চকলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন। আমরা দুজনেও উঠলাম। উৎসাহ আর উত্তেজনায় আমার বুকটা ঢিপঢিপ করছিল। অবনী ঘোষ, প্রবীণ মজুমদার, ফণী মিত্তির তিনজনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীণ মজুমদার বলে একজন ভদ্রলোক এই হোটেলে 16 নম্বর ঘরে 5 দিন হলো এসে রয়েছেন। বিকেলের দিকে রাজেনবাবুর বাড়িতে যাবার কথা ফেলুদা বলেছিল। দুপুর থেকে মেঘলা করে 4টে নাগাদ তেড়ে বৃষ্টি নামল। আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না। ফেলুদা সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে কী সব যেন হিসেব করল। আমার ভীষণ জানতে ইচ্ছা করছিল কী লিখছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না। শেষটায় আমি তিনকড়িবাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি থামল, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না। পরদিন ভোরবেলা ফেলুদার ধাক্কার চোটে ঘুম ভাঙল। ওঠ ওঠ, এই তো সে ওঠ। আমি ধর্মড়িয়ে উঠে পড়লাম। ফেলুদা কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে গেল, রাজেনবাবুর নেপালি চাকরটা এসেছিল। বলল, বাবু এক্ষুনি যেতে বলেছেন, বিশেষ দরকার। তুই যদি যেতে চাস তো। সে আর বলতে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন। ফণী ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে, আর তিনকড়িবাবু এই শীতের মধ্যেও একটা হাত পাখা দিয়ে তার মাথার পেছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন। ফণীবাবু নাড়ি দেখা হলে রাজেনবাবু যেন বেশ কষ্ট করেই জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, কাল রাত্রে 12টার কিছু পরে ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার মুখের ঠিক সামনের আই স এ মাস্কড ফেস। মুখোশ পরা মুখ। রাজেনবাবু দম নিলেন। ফণী মিত্তির দেখলাম একটা প্রেসক্রিপশন লিখছেন। রাজেনবাবু বললেন, দেখে এমন মনে হলো যে চিৎকার বেরোল না গলা দিয়ে। রাতটা যে কীভাবে কেটেছে তা বলতে পারি না। ফেলুদা বলল, আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো? রাজেনবাবু বললেন, না, তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছাটা নিতেই সে আমার মাথার ওপর ঝুঁকেছিল। ঘুম ভেঙে যাওয়াতে জানলা দিয়ে লাফিয়ে ওহ। ফণী ডাক্তার বললেন, আপনি উত্তেজিত হবেন না, আপনাকে একটু ঘুমের ওষুধ দিচ্ছি। আপনার কমপ্লিট রেস্টের দরকার। ফণীবাবু উঠে পড়লেন। ফেলুদা হঠাৎ বলল, ফণীবাবু কাল রাত্রে রুগী দেখতে গেছিলেন বুঝি? কোটের পেছনে কাদার ছিটে লাগলো কী করে? ফণীবাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন, ডাক্তারের লাইফ তো জানেনই, আর্তের সেবায় যখন জীবনটাই উৎসর্গ করেছি তখন ডাক যখনই আসুক না কেন বেরোতেই হবে, সে ঝড়ই হোক আর বৃষ্টিই হোক আর বরফই পড়ুক। ফণীবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন। রাজেনবাবু এবার সোজা হয়ে উঠে বসলেন। তোমরা আসাতে একটু সুস্থ বোধ করছি। বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম জানো। এবার বোধ হয় বৈঠকখানায় গিয়ে একটু বসা চলতে পারে। ফেলুদা আর তিনকড়িবাবু হাত ধরাধরি করে রাজেনবাবুকে বৈঠকখানায় এনে বসালেন। তিনকড়িবাবু বললেন, স্টেশনে ফোন করেছিলাম, কিন্তু যাওয়াটা 2 দিন পেছানো যায় কি না। রহস্যের সমাধান না করে যেতে ইচ্ছে করছে না। কিন্তু ওরা বললেন এই টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে বুকিং পাওয়া যাবে না। এটা শুনে আমারও ভালো লাগলো। আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক। তিনকড়িবাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগেই করে দিচ্ছিলেন। রাজেনবাবু বললেন, আমার চাকরটা পাহারা দেবার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাপ আছে, আর তার এখন অবস্থা। ফেলুদা বলল, মাস্কটা কেমন ছিল মনে আছে? রাজেনবাবু বললেন, খুবই সাধারণ নেপালি মুখোশ। দার্জিলিং শহরে অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে। আমার এই ঘরেই তো আরও 5খানা রয়েছে, ওই যে দেখো না। রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি। এবার বললেন, আমার মনে হয় পুলিশে একটা খবর দেওয়া উচিত।
একটা প্রোটেকশন তো দরকার। কাল যা ঘটেছে তারপরে তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া চলে না। ফেলুবাবু, তুমি তোমার ইচ্ছে মতন কাজ চালাতে পারো, তবে তোমায় কেউ বাধা দেবে না, কিন্তু আমি সব দিক বিবেচনা করেই বলছি, এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং যাই, গিয়ে একটা ডায়েরি করে আসি। প্রাণের ভয় আছে বলে মনে হয় না, তবে রাজেনবাবু আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজেনবাবুকে বলল, তিনকড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনার একটা ঘর খালি হয়ে যাচ্ছে। আমরা যদি আজ রাতটা এ ঘরে এসে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? রাজেনবাবু বললেন, মোটেই না। আপত্তি কী? তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে যাচ্ছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ ম্যাদা মরে যায়। তিনকড়িবাবুকে ফেলুদা বলল স্টেশনে ওকে সি অফ করতে যাবে। ফেরার পথে যখন নেপাল কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভেতরে। দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভেতরে জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ। একজন অবনী ঘোষাল আর একজন কবির মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম। তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশনে গেলাম তিনকড়িবাবুকে গুড বাই করতে। উনি এলেন আমাদের 5 মিনিট পরে। চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে হাঁটতে হলো। সত্যিই ভদ্রলোক একটু খোঁড়াচ্ছিলেন। নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে তিনকড়িবাবু তার অ্যাটাচি কেস খুলে একটা ব্রাউন প্যাকেট ফেলুদাকে দিলেন। এটা কিনতেও একটু সময় লাগলো। রাজেনবাবু তো আর কিউরিওর দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যিই অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি। তোমরা আমার নাম করে ওকে শুভেচ্ছা জানিয়ে দিও। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানা দিয়ে গেলেন না? মিস্ট্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেব ভাবছিলাম যে। তিনকড়িবাবু বললেন, আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইয়ের পাতায় পাবে। তার কেয়ারে লিখলেই চিঠিটা আমার কাছে পৌঁছে যাবে। গুড লাক। ট্রেন ছেড়ে দিল। ফেলুদা আমাকে বলল, লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা ঘটত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকেই লিখেছে। সারাদিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করলো। আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না। সন্ধেবেলা যখন রাজেনবাবু বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেইটা অন্তত বলবে তো আমায়। ফেলুদা বলল, 2বার মাউন্ট এভারেস্ট হোটেল, 1বার ফণি মিত্রের বাড়ি, 1বার নেপাল কিউরিও শপ, 1বার লাইব্রেরি, আর এছাড়াও আর কয়টা জায়গা। ও, আর কিছু জানতে চাস? অপরাধীকে বুঝতে পেরেছ? এখনও তো বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করেছ? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককেই সন্দেহ করতে হয়। প্রত্যেককে মানে? এই ধর তুই, আমি, যার কাছে এই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র, সে যে লোকই হোক। তাহলে তুমিই বা বাদ যাবে কেন? বেশি বাচ্চে বকিস নে। বারে, তুমি যে রাজেনবাবুকে আগে চিনতে সে কথা তো গোড়ায় বলনি। তার মানে সত্য গোপন করেছ। আর আমার মুখোশ তো ইচ্ছে করলেই তুমি ব্যবহার করতে পারো, হাতের কাছেই থাকে। শাট আপ, শাট আপ। রাজেনবাবুকে এবেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞেস করতে বললেন, দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম। যত সন্ধে হয়ে আসছে ততই যেন কেমন অস্বস্তি হচ্ছে। ফেলুদা তিনকড়িবাবুর দেওয়া প্যাকেটটা রাজেনবাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধির মাথা বের হলো। সেটা দেখে রাজেনবাবুর চোখ ছলছল করল। ধরা গলায় বললেন, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসেছিল? আর বলো না, এসে 32 রকমের জেরা করলে। কতদূর কি হদিশ পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেই যা নিশ্চিন্ত। সত্যি বলতে কি, তোমরা হয়তো না এলেও চলতো। ফেলুদা বলল, স্যানিটোরিয়ামের বড্ড গোলমাল, এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো। রাজেনবাবু হেসে বললেন, আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে। আজ মুরগির মাংস রাঁধতে বলেছি। স্যানিটোরিয়ামে অমনটা খেতে পাবে না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন।
ফেলুদা শটান খাটের ওপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাক করে পরপর 5টা ধোঁয়ার রিং ছাড়ল। তারপর আধবোজা চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণী মিত্তির কাল সত্যিই রুগী দেখতে গিয়েছিলেন। কাঠ রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিয়েছি, 11:30 থেকে 12:30 অবধি ওখানে ছিলেন। তাহলে ফণী মিত্তির অপরাধী নন? ফেলুদা আমার কথার জবাব না দিয়ে বলল, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ডে থেকে বাংলা প্রায় ভুলে গেছেন। তাহলে ওই চিঠিটা ওর পক্ষে লেখা সম্ভব নয়। আর ওর টাকার কোনো অভাব নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসে লেবংয়ে ঘোড়াদৌড়ের বাজিতে উনি অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদা আরও কিছু বলার আছে সেটা বুঝতে পারছিলাম। আধ খাওয়া সিগারেটটা ক্যারামেল গুটি মারার মতো করে প্রায় 10 হাত দূরের জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, আজ চা বাগান গিলমোর সাহেব দার্জিলিংয়ে এসেছে। প্লান্টারস ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘণ্টা একটাই আছে, আর সেটা গিলমোরের কাছে। রাজেনবাবুরটা নকল। অবনী ঘোষাল সেটা জানে। তাহলে রাজেনবাবুর ঘণ্টা তেমন মূল্যবান নয়? না। আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টে অবধি মাতলামি করেছে। ও আর মুখোশ পরার লোকটা এসেছিল 12টার কিছু পরেই। হ্যাঁ, আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাট থেকে উঠে পড়ল। ওর ভুরু দুটো যে এতটা কুঁচকোতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কী যেন ভেবে বলল, বৈঠকখানার দিকে চলে গেল। যাবার সময় বলল, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কি আর করি। এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে। ঘরের বাতিটা আর জ্বালাতে ইচ্ছা করল না। খোলা জানলা দিয়ে অবজারভেটরি হিলের দিকটায় সামান্য আলো দেখা যাচ্ছে। বিকেলে ম্যাল থেকে একটা গোলমালের শব্দ পাওয়া যায়, আর সেটা মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুরের আওয়াজ পেলাম। দূর থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে। জানলা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। বোধহয় কুয়াশা হচ্ছে। ঘরের ভেতরটা এখন আরও একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে। এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকেছে। মনে হতেই এমন ভয় হলো যে যেদিক থেকে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানলার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকেই আসছে আর আমার সামনে এসে দাঁড়ালো। জানলার বাইরের শহরের দৃশ্যটা ঢেকে একেবারে অন্ধকার হয়ে গেল। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এইবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যে চিৎকার করতে যাব অমনি অন্ধকার শরীরটা একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা। কিরে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? ও ফেলুদা, তুমি? তা আমি না তোকে। তুই কি ভেবেছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে একটা অট্টহাসি করতে গিয়ে হঠাৎ থেমে গম্ভীর হয়ে গেল। তারপর খাটের পাশটায় বসে বলল, রাজেনবাবুর মুখোশগুলো সব কটা পরে দেখছিল। তুই এইটা একবার পরে দেখ তো। ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কি? কই না তো, আমার পক্ষে একটু বড়, এই যা। আর কিছু না? ভালো করে ভেবে দেখ তো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চুরুট। ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল, এক্স্যাক্টলি। আমার বুকের ভেতরটা আরও ঢিপ ঢিপ করছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, তিনকড়িবাবু। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিক দিয়ে সবচেয়ে বেশি ছিল ওরই। বাংলা উপন্যাস, খবরের কাগজ, প্লেট, আঠা কোনোটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি নিশ্চয়ই, স্টেশনে আজ যেন একটু খোঁড়াচ্ছিলেন। সেটা বোধহয় কাল জানলার বাইরে লাফিয়ে পড়ার জন্য। কিন্তু আসল যেটা রহস্য সেটা হলো কারণটা কি? রাজেনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কী কারণে, কী উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখলেন? এটার উত্তর বোধ হয় আর জানা যাবে না, কোনো দিনই না। রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছি এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ আর খামের ওপর দার্জিলিং পোস্টমার্ক। রাজেনবাবুর মুখ
মুখটা ফ্যাকাশে হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বলল, তুমিই পড়ো। আমার সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল। তাতে লেখা আছে, প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের কাছ থেকে তোমার ঘরের খবর যখন পেয়েছিলাম তখন জানতাম না তুমি আসলে কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখেই চিনেছি তুমি সেই 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলে আমারই সহপাঠী রাজু। এতকাল পরে যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমার 100 ইয়ার্স এর নিশ্চিত পুরস্কার থেকে আমাকে বঞ্চিত করেছো তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেন তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়া হয়নি, আর তুমিও আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল। তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও, ইতি।